কোনো কিছু করতে গেলে ফার্স্টে একদম প্রথমে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, ইউ হ্যাভ টু বিলিভ অন ইয়োর সেলফ যে আমি পারবো। আর যে জিনিস পারবো না এটা নিয়ে মাথা ঘামাবেন না, সবাই সব কিছু পারে না। আরেকটা জিনিস মানে সবাইকে কিন্তু সব কিছু পারে না, যে জিনিস পারবো না বাট ইউ হ্যাভ টু টেক এ ডিসিশন যে আমি যদি ডিসাইড করি আমি এটা করব তাহলে আমাকে করতেই হবে অ্যান্ড আমি পারবো। সো ফার্স্ট হচ্ছে এটা, অ্যান্ড স্ট্রং ডিটারমিনেশন থাকতেই হবে যে আমাকে পারতে হবে। হোয়াট আই এম ট্রাইং টু সে, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু ইউ আর দ্য ফিউচার লিডার্স, ইউ আর এখানে যারা পাশ করে গেছেন, যারা এক্সিস্টিং স্টুডেন্ট আছেন তাদের পক্ষে বলছি। এক্সপোর্ট করছি, ফার্মাসিউটিক্যাল ইজ দি ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি বাংলাদেশে। আমাদের গত 15-20 বছর ধরে উই আর হ্যাভিং এ ডাবল ডিজিট গ্রোথ। বাংলাদেশের টোটাল রিকোয়ারমেন্টের অলমোস্ট 95% আমরা লোকালি প্রডিউস করি। এটা কিন্তু একটা অস্বাভাবিক ঘটনা। এটা একটা অস্বাভাবিক ঘটনা এই কারণে, ইভেন হাইলি রেগুলেটেড মার্কেটস, ডেভেলপড মার্কেটসও কিন্তু প্রচুর ইম্পোর্ট করতে হয়। ইভেন ইন সিঙ্গাপুর 85% অফ দ্য টোটাল রিকোয়ারমেন্ট ইজ ইম্পোর্টেড। মানে আমি একটা এক্সাম্পল হিসাবে বলছি, প্রচুর ইম্পোর্ট হয়, ইউকে বলেন, ইউএস বলেন। আর আমরাই একমাত্র দেশ আমার জানা মতে যেখানে 95% ইজ লোকালি ম্যানুফ্যাকচার্ড। কিছু কিছু ইম্পোর্ট হয়, বাট ভেরি হাই স্পেশালাইজড প্রোডাক্টস, সেইগুলোও কিন্তু এখন তৈরি হওয়া শুরু হয়েছে বাংলাদেশে। সো দি ফিউচার অফ ফার্মাসিউটিক্যালস ইজ ভেরি গুড, দিস ইজ নাম্বার ওয়ান। দেশের চাহিদা মিটিয়ে এখন তারপরে আমরা শুরু করলাম কি, এখন এক্সপোর্ট করছি। এই কাহিনীও একটা কাহিনী। আমি তখন 1990 হঠাৎ করে কথা নাই বার্তা নাই আমাকে বলে দেওয়া হলো আই এম হেড অফ ওভারসিজ বিজনেস ইউনিট। বাংলাদেশ থেকে তখন কেউ এক্সপোর্ট করে না, একবার হয়তো করলো ধরেন দু একটা দেশে, বাট ইনসিগনিফিক্যান্ট। কোথায় যাওয়া যায়? ফার্স্ট মার্কেট চুজ করলাম রাশা। এটা বলি আমার এক্সপোর্টের কাহিনীটা শেষ করতে চাই। আমি তো আবার টেকনিক্যালি নট ভেরি স্ট্রং, সো আমি কী করলাম, ওই বই পড়ে পড়ে তো আর এতদিনে সব কিছু শেখা যায় না, রেগুলেটরি রিকোয়ারমেন্টস। তো যাই হোক, একটা ডোসিয়ার তৈরি করে বুক ফুলিয়ে গেলাম মস্কো যাওয়ার পরে ওখানকার যে ভাইস প্রেসিডেন্ট ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন মিস্টার রুডেনকো আমার কার্ডটা দেওয়ার সাথে সাথেই আমাকে সাদরে ভিতরে ডেকে নিয়ে আসলো। আসেন, বাংলাদেশ থেকে আসছো, ভেরি হ্যাপি, উই আর ফ্রেন্ডস। তা কী ব্যাপারে? আমি বললাম আমি তো প্রোডাক্ট রেজিস্ট্রেশন করতে আসছি। সে বললো কি, বাংলাদেশ থেকে ওষুধ তোমরা বানাবা, সেই ওষুধ আমরা খাবো? তোমরা তো তোমাদের মাইনই সরাইতে পারো না, আমরা গিয়ে তোমাদের দেশের মাইন টাইন সরাই দিয়ে আসছি। সো হাউ ক্যান ইউ এক্সপেক্ট যে তুমি ওষুধ করবো? তুমি এসব ভুলে যাও মাথার থেকে। আমি বললাম দেখেন, আমি এত সুন্দর এত কষ্ট করে ডোসিয়ার নিয়ে আসছি, করে দেখি। আমি একটা ডোসিয়ার দিলাম, কোথায় হার্ডলি 15 থেকে 20 পেজের হবে, জানি না তো তখন। উনি এটা থেকে পারলে ছুঁড়ে ফেলে দেয়, বলল যে দেখো এই ডকুমেন্ট, এই যে রেজিস্ট্রেশন রিকোয়ারমেন্টের জন্য ডকুমেন্ট দেখো। এই মোটা 6টা ফাইল বের করলো রোশের একটা প্রোডাক্টের, এই দেখো অ্যাপ্লাই করেছে তারা। তাই দেখলাম মহাবিপদ। তাই বলে ফেরত যাব? আমারও জেদ ধরলো। আমি বললাম না, কী আছে ওদেরটা আমি দেখতে চাই। তো দেখলাম সব ক্লিনিক্যাল ট্রায়ালস রিপোর্ট। তা আমাদের দেশে তো ক্লিনিক্যাল ট্রায়ালস হয় না, বায়োইকুইভ্যালেন্স হয় না তখন 1990। তা বললাম দেখো আমাদের দেশে নাই, কিন্তু আমার প্রোডাক্ট কিন্তু ভালো, আই ক্যান চ্যালেঞ্জ দ্যাট। তুমি টেস্ট করো, পাবা। বললো আমার টেস্ট করার দরকার নেই, তুমি আগে ক্লিনিক্যাল ট্রায়াল করো। আমি আমার দেশে ক্লিনিক্যাল ট্রায়াল হয় না। তখন জাস্ট ইম্যাজিন, আমি একজন জাস্ট একটা নতুন চাকরিতে ঢুকেছি, উইদাউট আস্কিং এনিবডি। আমি বললাম ঠিক আছে, মস্কোর 6টা লিডিং হসপিটাল আগামী 6 মাস আমি ফ্রি ওষুধ পাঠাবো, তুমি ট্রায়াল দাও। তুমি ক্লিনিক্যাল ট্রায়াল যা দিতে চাও, টেস্ট করতে চাও পেশেন্টদের উপরে, তুমি করো। অ্যান্ড কেন যদি সে এগ্রি করে গেল, বলছে তাই ফ্রি দিব? আমি বললাম হ্যাঁ ফ্রি। ভাবছি চাকরিতেই থাকে কি না, এরকম একটা ডিসিশন নেওয়াটা ঠিক হয়নি তখন। তো যাই হোক, বাট সকলে রাজি হলো। আমি এখান থেকে ওষুধ পাঠালাম। 2.5 মাস পরে ফোন করলো, হ্যাঁ তোমার প্রোডাক্ট তো পাস করেছে। তা আমি বললাম কিন্তু আমার তো একটু সমস্যা হয়েছে। কি? আমি বললাম 2.5 মাসে তো আমার ওষুধের দাম বেড়ে গেছে। বলো কি? র্যানিটিডিনটা আমরা এখন নিতে চাচ্ছি গভর্নমেন্ট। আমি বললাম দেখো র্যানিটিডিনের তখন দাম আমরা বাংলাদেশে তখন বিক্রি করি 2 টাকা করে,
তা আমি তখন বললাম, ওখানে প্রাইস দিয়েছিলাম আমরা 3 টাকা। আমি বললাম 8 টাকা। বললো কি, এই 2.5 মাসে তোমার 3 টাকাটা 8 টাকা হয়ে গেল কীভাবে? ইটস মোর দ্যান ডাবল। আমি বললাম, তুমি তো জ্যানট্যাকের সাথে আমার কম্প্যারিজনটা করেছো। জ্যানট্যাক তো তুমি কিনো 16 টাকায়, তা আমারে 8 টাকা দিবা না কেন? সো দিস ইজ হাউ আই স্টার্টেড এক্সপোর্টিং ইন রাশিয়া। সো রাশিয়ার পরে অন্যান্য দেশ ওয়াজ ভেরি ইজি। অ্যান্ড সো আমি বলছি হাউ এই এক্সপোর্ট জিনিসটা শুরু হলো। এখন আমরা প্রায় 150টা দেশে এক্সপোর্ট করছি ফার্মাসিউটিক্যালস, অ্যান্ড ইটস এ প্রেস্টিজিয়াস প্রোডাক্ট। কারণ আপনারা জানেন যে ফার্মাসিউটিক্যালস এক্সপোর্ট সহজ নয়। দের আর টু, একটা হচ্ছে ফর্মুলেশন প্রোডাক্ট। ফর্মুলেশন প্রোডাক্টসে ফার্স্টে আপনাকে প্লান্ট বা ফ্যাক্টরি সার্টিফাই করতে হচ্ছে। ফ্যাক্টরি সার্টিফাই করবেন আপনি, তারপরে যখন অ্যাপ্রুভাল পেলেন তারপর আবার প্রোডাক্ট করতে হবে। মানে দ্য প্রসেস টেক্স অ্যাটলিস্ট 3 years। মানে যে কোনো জায়গায় 3 বছরের নিচে এখন হয় না। অ্যান্ড হাইলি রেগুলেটেড মার্কেটস অ্যাবাউট 4 to 5 years। তো যাই হোক সেই কথা, বাট এগুলো পার হয়ে আমরা করছি, কিন্তু এখন পর্যন্ত এক্সপোর্ট ভলিউম কিন্তু অনেক কম। কিন্তু একটা সুখবর আছে, যেহেতু সবচেয়ে কঠিন জিনিসটাই হচ্ছে প্রোডাক্ট রেজিস্ট্রেশন, এইখানটায় আমি আপনাদেরকে বলতে পারি আমি যে কোম্পানিতে আছি ওখানে প্রায় 400টা প্রোডাক্ট অলরেডি রেজিস্টার্ড ইন মোর দ্যান 70 কান্ট্রিজ, যেখানে আমরা এখন কিন্তু সব এক্সপোর্টই করিনি, শুরুই করিনি, বাট রেজিস্টার্ড। ওই প্রসেসটা আমাদের হয়ে গেছে, এখন হচ্ছে মার্কেটিংয়ের সময়। There are many other companies, very good companies in Bangladesh, আপনারা জানেন, যারা অনেকেই লোকালি সার্ভ করার পর এখন এক্সপোর্ট মার্কেটের দিকে যাচ্ছে। বাট এক্সপোর্ট there is a tremendous potential ফার্মাসিউটিক্যালস। এবং আমি মনে করি গার্মেন্টসের পরে কিন্তু আমাদের আর কোনো সেকেন্ড সেক্টর নেই। সো গার্মেন্টসের পরে জুট অর লেদার প্রোডাক্টস বা সি ফুড এগুলোর ধারে কাছেও নেই। সো একমাত্র there is an opportunity যে ফার্মাসিউটিক্যালস can be our major export earning products, কারণ the market is huge. সো এই ছিল ইটস মুভিং। আর এই সেক্টরটা সবচেয়ে একটা আশ্চর্য ব্যাপারটা হচ্ছে আজকাল আপনি এমন একটা ফেসিলিটি পাবেন, এমন সফিস্টিকেটেড একটা ফ্যাক্টরি পাওয়া যায় যে আপনি এক মাথা দিয়ে র মেটেরিয়াল ছেড়ে দেবেন, আরেক মাথা দিয়ে ফিনিশ প্রোডাক্ট বেরিয়ে চলে আসবে, একদম অটোমেটেড, কিচ্ছু করতে হবে না। কিন্তু যত সফিস্টিকেটেড প্লান্টই আপনার থাকুক না কেন, এই পার্টিকুলার ইন্ডাস্ট্রিতে ইউ নিড ফার্মাসিস্ট, কেমিস্ট, মাইক্রোবায়োলজিস্ট, ইঞ্জিনিয়ার্স, এবং দের আর ক্রিটিক্যাল 11 to 13 চেক পয়েন্ট, যেখানে কি ওদেরকে চেক করে ফিজিক্যালি আবার সই করতে হয়। সো দিস ইজ দ্য রিজন ওয়াই দিস ইন্ডাস্ট্রি ইজ হাইলি হোয়াইট কলার লেবার ইন্টেন্সিভ। PwC, PricewaterhouseCoopers, Bangladesh has been included in the PwC 30 prestigious list. Even আপনারা শুনলে অবাক হবেন, HSBC ট্রেড কনফিডেন্স ইন্ডেক্স TCI 2015-তে বাংলাদেশ ওয়াজ র্যাঙ্ক নাম্বার 1 ahead of even USA। অ্যান্ড এরকম অনেক কিছু বলা যায়। ফাইনালি মানে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, উই হ্যাড প্রবলেমস, আমাদের অনেক সমস্যা ছিল, উই হ্যাভ প্রবলেমস অ্যান্ড উই উইল কন্টিনিউ টু হ্যাভ প্রবলেমস। এটা আমি অস্বীকার করছি যে আমাদের দেশে কোনো সমস্যা নাই, কিন্তু ডিসপাইট অল দি প্রবলেমস দ্যাট অ্যান LDC ক্যান হ্যাভ, দ্য ফ্যাক্ট রিমেইনস, এটা কেউ অস্বীকার করতে পারছে না এখনও, দ্যাট বাংলাদেশ ইজ মুভিং ফরওয়ার্ড। দেশ এগিয়ে যাচ্ছে, শত সমস্যার মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এবং ইভেন ইন দ্য লাস্ট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, আপনারা শুনলে হয়তো শুনেছেন, অনেকে জানেন, বাংলাদেশকে কিন্তু এখন গ্রেট আপগ্রেড করে উই হ্যাভ বিন প্লেসড মাচ এহেড অফ ইভেন মানে পাকিস্তান অ্যান্ড ইভেন ইন্ডিয়ার র্যাঙ্ক 62, আমরা 36। সো অনেক উপরে বাংলাদেশকে নিয়ে গেছে তারা। সো দেশ এগিয়ে যাচ্ছে, এবং দেশ এগিয়ে যদি যেতে হয় তাহলে আমাদের কি দরকার? জনগোষ্ঠী, ভালো শিক্ষিত জনগোষ্ঠী, জনবল। এবং এটা কারা করবে?
আমাদের সময় প্রায় শেষ, এখন কিন্তু ফিউচার হচ্ছেন আপনারা, এখানে যারা বসে আছেন, এই ধরনের যারা আছেন, আমাদের নতুন প্রজন্ম। আর এই নতুন প্রজন্মের ব্যাপারে আমি কিন্তু অত্যন্ত আশাবাদী। ইউ হ্যাভ টু স্টাডি। এখানে আপনারা যারা নাকি স্টুডেন্ট আছেন, পড়াশোনা না করে কোনো উপায় নেই, বিকজ দ্য ওয়ার্ল্ড ইজ হাইলি কম্পিটিটিভ। ওখানে কম্পিট করতে হবে, লেখাপড়া করতেই হবে। দিস ইজ নাম্বার ওয়ান। সবাইকে যে সব কিছুতে এক্সপার্ট হতে হবে, ভালো হতে হবে, তা না। সেকেন্ডলি, স্ট্রং ডিটারমিনেশন, অ্যান্ড যেটা বললাম যে আপনাকে কনফিডেন্স থাকতে হবে, নিজের উপর বিশ্বাস থাকতে হবে দ্যাট ইউ ক্যান ডু ইট। আমি এই জন্য খুব আশাবাদী যে এই নতুন প্রজন্মের ব্যাপারে, বিশেষ করে যে বাংলাদেশ যে এগিয়ে যাবে এটাতে কোনো সন্দেহ নেই। কারণ আমাদের যে নতুন প্রজন্ম, এরা ইজ টোটালি ডিফারেন্ট। আমি এটা অনেক জায়গায় বলি। আপনার প্রথম কথা হচ্ছে, যেমন ধরেন মুস্তাফিজ কোথাকার কোন অজপাড়া গায়ে থেকে এসে সে সারা পৃথিবীকে কাঁপিয়ে দিল। সেই মেরাজ, কি ফ্যাসিলিটি দেওয়া হয়েছে, কে কি কোথায়, তাকে থাকার জায়গা নাই, ওর ঘরে ব্যাট আর ক্রিকেটের ইকুইপমেন্ট রাখার জায়গা নেই, যেই ছোট্ট জায়গায় ও থাকে, মানে থাকতো। সো আমি বলছি, কিন্তু এরা যখন নাকি ইংল্যান্ডের এগেনস্টে, অস্ট্রেলিয়ার এগেনস্টে বল করছে, পাকিস্তান ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স, মুস্তাফিজ, পাকিস্তান, ইন্ডিয়া, কাউকে ভয় পাচ্ছে না কিন্তু, যত নাম করা ব্যাটসম্যানই থাকুক না কেন। সো আমাদের এই নতুন প্রজন্ম সম্পর্কে আমার একটা জিনিস আমি দৃঢ় মনে বিশ্বাস করি। প্রথম কথা হচ্ছে, ওদেরকে আমরা যা ভাবি, কি আর বললাম না, যা ভাবি তার চেয়ে ওরা অনেক বেশি চালাক, অনেক বেশি ইন্টেলিজেন্ট। দ্যাট ইজ নাম্বার ওয়ান। ওই সময় আমাদের যেই নলেজ ছিল, ইন্টেলিজেন্স ছিল, তার চেয়ে তাদের এখনকার নতুন প্রজন্ম অনেক বেশি। এখন তারা যা জানে আমরা ওই সময় চিন্তাও করতে পারিনি যে আমরা জানতে পারবো। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, ওরা অসম্ভব সাহসী, কাউকে ভয় পায় না, কিচ্ছুকে ভয় পায় না। এই যে আপনাদেরকে বললাম না, এই যে ছেলেগুলো খেলছে, বাচ্চা ছেলে, যখন ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ওইসব প্লেয়ারের সামনে খেলতে যায়, কতটুকু লাগে আমাদেরকে, হ্যাঁ? তারপরও একটুও ভয় পায় না। এই যে নতুন প্রজন্মের ছেলেরা কাউকে ভয় পায় না, এটা কিন্তু একটা বিরাট প্লাস পয়েন্ট। অ্যান্ড থার্ডলি, ভেরি ইম্পর্ট্যান্ট, তারা দেশকে ভালোবাসে। দে লাভ দেয়ার কান্ট্রি। এই তিনটা জিনিস যাদের মধ্যে আছে, আমি মনে করি তাদের পক্ষে সামনে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া কোনো সমস্যাই হতে পারে না। সো আই হ্যাভ ফুল কনফিডেন্স অন দ্য নিউ জেনারেশন, আমাদের নতুন প্রজন্ম, এখানে যারা বসে আছো তোমরা এবং তোমাদের মতো যারা আছে। তবে আমি শেষমেশ একটা কথাই বলবো, পড়াশোনা করতে হবে, টিচারদের কথা শুনতে হবে, টিচারদের কথা শুনতেই হবে, কোনো পথ নেই। ইউ নিড এ লিডার, ইউ নিড এ টিচার। সো বেসিক্যালি একটা জিনিস মনে রাখবেন, যত ভালোই হোক না কেন কেউ, যত ভালো খেলোয়াড় হন আপনি, যত ভালো ছাত্রই হন না বা ছাত্রী হন না কেন, ইউ নিড সামবডি টু গাইড ইউ। আপনার একজন টিচার, একজন কোচ, মেন্টর, কিছু না কিছু একটা লাগবে। সো তাদের কথা শুনতে হবে। একটু চেষ্টা করুন, কনফিডেন্সটা বাড়ান, টিচারের কথা শুনুন, মনোযোগ দিয়ে পড়াশোনা করুন এবং বিশ্বাস করবেন মনে প্রাণে যে ইউ ক্যান সাকসিড। আই ক্যান গ্যারেন্টি ইউ, আপনাদেরকে কেউ আটকাতে পারবে না।